বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের 3য় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব সরকারি দলিল এবং বেসরকারি দলিল। তো দেখেন, সাক্ষ্য আইনে দলিলকে গোল দিবেন, 2টি ভাগে ভাগ করা হয়েছে। 2টি শব্দটা গোল দেন, পাইছেন? সাক্ষ্য আইনে দলিলে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। নতুন যারা আসছেন আপনারা লাল কলম নিয়ে আসবেন। লাল কলম দিয়ে দাগাইলে লাল কলমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কালো কালি দিয়ে দাগাইলে চোখে যতটুকু পড়বে লাল কালি দিয়ে দাগাইলে চোখে পড়বে তার চেয়ে বেশি। তো সাক্ষ্য আইনে দলিলকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা দেখেন সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্টস, আর একটা হলো বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্টস। তো সরকারি দলিল কোনগুলো তার প্রকৃতি আন্ডারলাইন করবেন 74 ধারায়, এবং 75 ধারায় বেসরকারি দলিল, এবং 76 থেকে 78 ধারায় সরকারি দলিল প্রমাণের বিষয় আলোচনা করা হয়েছে। তো প্রথমে আসি আমরা সরকারি দলিলের সংজ্ঞা। দেখেন, সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্টস, সরকারি দলিল এটা পড়ার আগে যদি সহজে বলি, সরকারি কর্মকর্তার কাজের অংশ, সরকারি অফিসের যে কোনো কাগজ, নোটিশ, দলিল এই কি বলে? সরকারি দলিল। ধরেন এই যে বাংলাদেশ বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনারা যে নোটিশ গুলো প্রকাশ করে এটা কি সরকারি দলিল। আপনার কাছে যে এনআইডি কার্ড আছে এটা দিছে কে? সরকারি কর্তৃপক্ষ। এটা কি সরকারি দলিল। বার্থ সার্টিফিকেট সরকারি দলিল। বুঝতে পারছেন? এই যে দেখেন, সরকারি কর্মকর্তা তার সরকারি আন্ডারলাইন করেন অফিসিয়াল দায়িত্ব পালনে, অফিসিয়াল দায়িত্ব পালনে যে সকল দলিল প্রস্তুত করে সেগুলো সরকারি দলিল মর্মে গণ্য হয়। সরকারি দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন নাই। আন্ডারলাইন করেন, এই লাইনটা আন্ডারলাইন করেন। সরকারি দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন নাই। এখন যারা নতুন তারা যদি বলেন যে প্রাথমিক সাক্ষ্য কি, গতকাল আমরা পড়েছি প্রাথমিক সাক্ষ্য হলো স্বয়ং মূল দলিল, স্বয়ং মূল দলিল। তাহলে সরকারি দলিল মূল দলিল দ্বারা প্রমাণ করার প্রয়োজন নাই, কারণ মূল দলিল আছে কার কাছে? সরকারের কাছে। আমার কাছে আছে তো সার্টিফাইড কপি, মানে জাবেদা, নকল। সো আমি কিভাবে মূল দলিল দ্বারা প্রমাণ করব? এজন্য বলছে যে সরকারি দলিল সার্টিফাইড কপি দিয়েই প্রমাণ করলে হবে, মূল দলিল প্রাথমিক সাক্ষ্যের দরকার নাই। সরকারি দলিলে প্রত্যয়িত নকল বা আন্ডারলাইন করবেন জাবেদা নকল তথা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা সরকারি দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে। ধারা কত? 77। তাহলে যদি বলে যে সরকারি দলিল কিভাবে প্রমাণ করা যায়? সার্টিফাইড কপি দ্বারা প্রমাণ করা যায়। কত ধারায় বলেছে? 77 ধারা। এই ধরনের প্রশ্নই আসবে, সরকারি দলিল সার্টিফাইড কপি দ্বারা প্রমাণ করা যায় কত ধারায় আছে? 77 ধারায় আছে। আর সরকারি দলিলের সংজ্ঞা কত ধারায়? 74 ধারায়। এখন দেখেন 74 ধারা অনুসারে নিম্নলিখিত দলিলগুলো সরকারি দলিল কি কি দেখেন। যে সকল দলিল, আন্ডারলাইন করবেন, কোন সার্বভৌম কর্তৃপক্ষের কার্য বা কার্যের রেকর্ড, সভেরেইন অথরিটি, যারা বাংলাদেশ বার কাউন্সিল একটা সভেরেইন অথরিটি, সার্বভৌম কর্তৃপক্ষ। যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব কি সভেরেইন অথরিটি। তাহলে সার্বভৌম কর্তৃপক্ষের কার্য বা কাজের রেকর্ড কি দলিল? সরকারি দলিল। সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল, সরকারি যে কোনো প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল যে দলিল দিবে সেটাও কি দলিল? সরকারি দলিল। আন্ডারলাইন করবেন বিদেশি রাষ্ট্রের, কমনওয়েলথের বা বাংলাদেশের যে কোনো অংশের আইনসভার, বিচার বিভাগের, আন্ডারলাইন করবেন বিচার বিভাগের, শাসন বিভাগের বা সরকারি কর্মকর্তার কার্য বা কার্যের রেকর্ড সরকারি দলিল। কি কি বলছে দেখেন, বিদেশি রাষ্ট্রের, বিদেশি রাষ্ট্র মানে যে কোনো বিদেশি রাষ্ট্র। কমনওয়েলথ, কমনওয়েলথ বুঝেন? যে ব্রিটিশ অধ্যুষিত যত দেশ ছিল তাদেরকে নিয়ে পরবর্তী গঠিত হয়েছে কমনওয়েলথ, 53টা বা 54টা এরকম আছে। তাহলে কমনওয়েলথের। আর বাংলাদেশের যে কোনো অংশের আইনসভা, বিচার বিভাগ, শাসন বা সরকারি কর্মকর্তার কার্য বা কাজের রেকর্ড হলো কি দলিল? সরকারি দলিল। এছাড়া দেখেন 2 নাম্বার পয়েন্টটা আন্ডারলাইন করেন, বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড। একটু বুঝেন, একজন ক ক 2 খণ্ড জমি বিক্রি করছে ক্ষয়ের কাছে, তারা দলিল করছে, এই দলিলটা বেসরকারি দলিল। কিন্তু দলিলটা যখন সাব রেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রেশন করবে
তখন এটা হয়ে যাবে কি সরকারি দলিল। ব্যক্তিগত দলিল বা ওটা সংরক্ষিত থাকলো কোথায় সরকারে, তখনই এটা হয়ে যাবে সরকারি দলিল। বা যতক্ষণ পর্যন্ত আপনি নিবন্ধন করতেছেন না ততক্ষণ পর্যন্ত এটা কি দলিল বেসরকারি দলিল। যখনই নিবন্ধন করবেন তখনই হয়ে যাবে সেটা কি সরকারি দলিল। এই যে দেখেন ৭৪-এর ২ ধারা অনুযায়ী বাংলাদেশে আন্ডারলাইন করবেন সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড সরকারি দলিল বলে গণ্য হবে। যেমন যেমন দেখেন বিক্রয় চুক্তি নিবন্ধিত হলে তা সরকারি দলিল। বিক্রয় চুক্তি আপনারা দুজনে মিলে করছেন, পরে গিয়ে যদি সেটা কি করেন রেজিস্ট্রেশন করেন সেটা কি হয়ে যাবে সরকারি দলিল। বাড়ি ভাড়া দিছেন, স্ট্যাম্পে লিখছেন যে এত মাসের জন্য বাড়ি ভাড়া দিছি, ওইটা বেসরকারি দলিল, কিন্তু যখন যাই রেজিস্ট্রেশন করে ফেলছেন ওইটা কি হয়ে যাবে সরকারি দলিল। বিক্রয় দলিল ব্যক্তিগত দলিল এমন দলিল নিবন্ধনের পর সাব রেজিস্ট্রি অফিসে যেহেতু সরকারিভাবে সংরক্ষণ করা হয় সেহেতু উক্ত দলিল সরকারি দলিলে পরিণত হয়। তো এখান থেকে নরমালি যে ধরনের প্রশ্ন হয়ে থাকে যে নিম্নের কোনটি সরকারি দলিল নিম্নের কোনটি সরকারি দলিল নয়, কতগুলা জিনিসের নাম থাকে, আপনাকে বুঝতে হবে যে কোনটা সরকারি দলিল আর কোনটা সরকারি দলিল নয়। সো আমরা এখানে যদি দেখি সরকারি দলিলের কতগুলো উদাহরণ দিচ্ছে দেখেন। কতিপয় সরকারি দলিল হলো নিবন্ধিত বিক্রয় দলিল, আন্ডারলাইন করেন নিবন্ধিত বিক্রয় দলিল। ভোটার তালিকা ইলেকট্রাল রোলস, এখন এই ভোটার তালিকা কিন্তু জাতীয় নির্বাচনের ভোটার তালিকা, বুঝছেন? এই যে আমাদের যদি এরকম গোপালগঞ্জ বার সমিতির ভোটার তালিকা বলেন বা এই যে মিনি বাস মালিক সমিতির ভোটার তালিকা বলেন, এইগুলা কিন্তু আবার সরকারি দলিল না। এই জায়গায় যে ভোটার তালিকা বলছে এটা কোন ভোটার তালিকা? জাতীয় নির্বাচনের ভোটার তালিকা। রাজস্ব বিবরণী, খতিয়ান, খতিয়ান ওই যে আর এস পড়সা বিএস পড়সা এগুলা সব কি সরকারি দলিল। সরকারি সরকার কর্তৃক প্রদত্ত জন্ম মৃত্যু সনদ, চার্জশিট, ম্যাজিস্ট্রেট কর্তৃক সিআরপিসির ১৬৪ দ্বারা লিপিবদ্ধকৃত দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য, ওয়ারেন্ট, সমন সবই কি দলিল সরকারি দলিল। আদালতে দাখিলকৃত আরজি বা লিখিত জবাব সরকারি দলিল, যখন আরজি বা লিখিত জবাব আদালতে দাখিলের পর নিবন্ধিত হয়। খুবই ভালো কথা, দেখেন আরজি উকিল সাহেব তৈরি করছে, নালিশ উকিল সাহেব তৈরি করছে, এজাহার উকিল সাহেব লিখছে, এটা বেসরকারি দলিল। কিন্তু যখনই এজাহার রেকর্ড হয়ে এফআইআর হয়েছে, যখনই আরজি ওই সেরেস্তাদার তার নিবন্ধন বইতে লিখে ফেলছে, যখনই নালিশি দরখাস্ত ওই মানে ওই জায়গার যে স্টাফ আছে উনি নিয়ে এবং ২০০ ধারায় জবানবন্দি নেওয়া হয়ে গেছে, তখন সেটা হয়ে গেছে কি সরকারি দলিল। বুঝেন কিনা? শুধু আরজি বেসরকারি, কিন্তু আরজি যখন রেকর্ড হয়ে গেছে সরকারি দলিল। এজাহার আপনি দরখাস্তটা নিছেন বেসরকারি দলিল, কিন্তু যখন এফআইআর হিসেবে ওসি সাহেব কি করছে রেকর্ড করে ফেলছে, তখন এটা হবে কি সরকারি দলিল। তো তারপরে দেখেন সার্ভে রিপোর্ট, গণবিজ্ঞপ্তি, আদালতের রায়, ডিক্রি আদেশের কপি, পুলিশের নিকট দাখিলকৃত প্রাথমিক তথ্য বিবরণী ইত্যাদি কি দলিল সরকারি দলিল। এখানে একটা কথা লিখে রাখেন, দেখেন লেখেন যে আদমশুমারি সরকারি দলিল নয়। স্টার দিয়ে লেখেন আদমশুমারি রিপোর্ট সরকারি দলিল নয়। আদমশুমারি রিপোর্ট সরকারি দলিল নয়। এখন লিখছে আমাদের মেসেঞ্জারে স্যার ইলেকট্রিসিটি নেই, আর ওনারে তো আমি মেসেঞ্জারে ইলেকট্রিসিটি পাঠাইতে পারতেছি না, তাই না কিছু পাঠাই দিতাম যে ক্লাস করেন। আচ্ছা, তাহলে উনি ইলেকট্রিসিটি নিয়ে লিখতে পারতেছে অথচ ক্লাস করতে পারতেছে না, লিখতে গেলেও তো ইন্টারনেট লাগে। আচ্ছা যাই হোক, হয়তো হয়তো হলে মেসেঞ্জার ফ্রি, জি। তো যাই হোক, যেটা বললাম এখানে যে ধরনের প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি সরকারি দলিল আর নিম্নের কোনটি সরকারি দলিল নয়। আর এছাড়া সরকারি দলিলের সংজ্ঞা দিছে কত ধারায় ৭৪ ধারায়। আর সরকারি দলিল প্রমাণ করতে প্রাথমিক সাক্ষ্যের দরকার নাই, জাবেদা আহ নকল দিয়ে প্রমাণ করা যাবে কত ধারা ৭৭। জি, আমরা চলে আসি ৭৫ ধারা। দেখেন বেসরকারি দলিল প্রাইভেট ডকুমেন্ট। সাক্ষ্য আইনের ৭৫ ধারায় বলা হয়েছে সরকারি দলিল বাদে
বাকি সব দলিল কি দলিল? বেসরকারি দলিল। যেমন বিক্রয় চুক্তিপত্র, ইজারা দলিল, বন্ধকি দলিল ইত্যাদি। বাট এই বিক্রয় চুক্তিপত্র যদি কি হয়, নিবন্ধিত হয়, তখন কি হয়ে যাবে? সরকারি। ইজারা দলিল যদি নিবন্ধিত হয় কি হয়ে যাবে? সরকারি। বুঝছেন? আমরা চলে আসি ধারা ৭৬। দেখেন, সরকারি দলিলের সইমোহর নকল বা জাবেদা নকল, সার্টিফাইড কপিস অফ পাবলিক ডকুমেন্টস। এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে সরকারি দলিলের জাবেদা নকল পাওয়ার উপায় কি, বা জাবেদা নকল দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য। আইনে যদি নিয়ম থাকে তাহলে বাধ্য, আর আইনে যদি নিয়ম না থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিতে বাধ্য না। দেখেন, সাক্ষ্য আইনের ৭৬ ধারায় দুইটি বিষয় নিয়ে আলোচনা করছে: সরকারি দলিলের জাবেদা নকল বা প্রত্যায়িত নকল প্রস্তুতির পদ্ধতি, এবং সরকারি দলিলের প্রত্যায়িত বা জাবেদা নকল প্রাপ্তির পদ্ধতি। তাহলে জাবেদা নকল কিভাবে প্রস্তুত করবে প্লাস জাবেদা নকল কিভাবে পাওয়া যাবে, দুইটাই বলেছে কত ধারায়? ৭৬ ধারায়। যারা জাবেদা নকল বুঝেন না, সরকারি দলিলের যে সার্টিফাইড কপি এটারই বলে জাবেদা নকল বা প্রত্যায়িত অনুলিপি বা সত্যায়িত কপি। জাবেদা নকল বা নকল প্রাপ্তির শর্তাবলী দেখেন, দলিলটি অবশ্যই আন্ডারলাইন করবেন, একটি সরকারি দলিল হতে হবে। উক্ত দলিল পরিদর্শন বা দেখার অধিকারী আবেদনকারী থাকতে হবে। এই যে দেখেন, পরিদর্শন বা দেখার অধিকার আবেদনকারীর কি, অর্থাৎ আইন অনুসারে ওই দলিলটা দেখার বা পাবার অধিকার একজন সাধারণ ব্যক্তির থাকতে হবে। আবেদনকারী অবশ্যই আন্ডারলাইন করবেন প্রয়োজনে ফি পরিশোধ করবে। এর জন্য একটা প্রয়োজনে কি আছে? ফি আছে। উক্ত সরকারি দলিল যে ব্যক্তির হেফাজতে আছে তার নিকট হতে উক্ত দলিলের প্রত্যায়িত বা জাবেদা নকল প্রাপ্তির জন্য আবেদনকারী প্রয়োজনীয় ফি পরিশোধ করে আবেদন করবে। আপনি যখন কোর্টে গিয়ে নকলখানায় গিয়ে নকল তুলেন তখন ফি লাগে না? ফি লাগে, এবং ওই নকলখানার নকল দিতে উনি কিন্তু কি বাধ্য। অর্থাৎ আপনি পরিদর্শনের অধিকারী এবং নির্দিষ্ট ফি প্রদানের কারণে উনি ওইটা দিতে আপনাকে বাধ্য। উপরের লিখিত শর্তাবলী পূরণ হলে যে সরকারি কর্মকর্তার হেফাজতে উক্ত মূল সরকারি দলিল আছে তিনি উক্ত দলিলের প্রত্যায়িত নকল যথাযথভাবে স্বাক্ষর করবে, তারিখ এবং সিল দিয়ে প্রত্যায়িত নকল বা জাবেদা নকল সরবরাহ করবে। উক্ত প্রত্যায়িত নকলটি যে দলিলের অবিকল নকল, আন্ডারলাইন করবেন, যে দলিলের অবিকল নকল সেটা প্রত্যায়িত নকলের নিচে কি থাকবে উল্লেখ করবে। তাহলে যদি আপনাকে বলে যে সরকারি দলিলের জাবেদা নকল পাওয়া কি একজন সাধারণ ব্যক্তির অধিকার? অধিকার আবার অধিকার না। যদি আইনে পাওয়ার বিধান থাকে তাহলে অধিকার, আর যদি আইনে পাওয়ার বিধান না থাকে তাহলে অধিকার না। তারপরে দেখেন, প্রত্যায়িত নকল বা জাবেদা নকল দাখিল করে দলিল প্রমাণ, প্রুফ অফ ডকুমেন্টস বাই প্রোডাকশন অফ সার্টিফাইড কপিস। ধারা কত? ৭৭। ৭৭ ধারা অলরেডি আমরা একটু পড়েছি। দেখেন, তারপর দেখেন, সরকারি দলিলের বিবরণ প্রমাণের পদ্ধতি ৭৭ ধারায় বলা হয়েছে জাবেদা নকল বা প্রত্যায়িত নকল দ্বারা সরকারি দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে। ৭৭ ধারা অনুসারে ৭৬ ধারায় প্রদত্ত সরকারি দলিলের প্রত্যায়িত বা জাবেদা নকল বা অবিকল নকল দাখিল করে সরকারি দলিলের বিবরণ তথা সরকারি দলিলের কোনো অংশের বিবরণ প্রমাণ করা যেতে পারে। জেনে রাখা ভালো। দেখেন, সরকারি দলিল বাদে সকল দলিল কি দলিল? বেসরকারি দলিল। ৭৬ ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা সরকারি দলিলের সইমোহর নকল দিতে বাধ্য। ৩ নাম্বার পয়েন্টটা আন্ডারলাইন করে স্টার দেন। জাবেদা নকল বা সইমোহর নকল দ্বারা সরকারি দলিল প্রমাণ করা যেতে পারে। ধারা কত? ৭৭। তাহলে আমরা ৪টা ধারা ঝটপট পড়ে ফেলেছি। দেখেন, সরকারি দলিলের সংজ্ঞা ৭৪, বেসরকারি দলিল ৭৫, জাবেদা নকল পাওয়ার পদ্ধতি ৭৬, আর সরকারি দলিল জাবেদা নকল দ্বারা প্রমাণ করা যাবে কত? ৭৭। বিগত বছরের প্রশ্ন দেখি। দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? সরকারি দলিল নয় জানতে চাইছে, বুঝছেন তো? সার্ভে এন্ড সেটেলমেন্ট রিপোর্ট এটা সরকারি দলিল। জন্ম সনদ কি সরকারি দলিল। বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, এটা কিন্তু ওই যে ওনারা বিভাগীয় অনুসন্ধান নিজেদের মধ্যে প্রকাশ থাকে। আর এই জায়গা বলছে আরজি, তাহলে এখানে উত্তরস্থ বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি। এখন যদিও আমরা এই জায়গায় গ কাউন্ট করতেছি, বাট অ্যাকচুয়ালি এই জায়গায় ঘ উত্তর হতে পারে। কেন পারে? কারণ এই জায়গায় আরজি তো বলে নাই যে ওইটা আদালত কর্তৃক নিবন্ধিত হয়েছে কিনা, বুঝছেন? তাহলে এখানে কিছু কিছু প্রশ্ন আছে
কনফিউজিং, এটা আসলে যারা পরীক্ষা নিছে তারাই ভালো জানে যে এই উত্তর কি হবে। তাহলে এখানে যদিও আমরা গ ধরছি, বাট এখানে উত্তর কি হতে পারে, গ হতে পারে। 2 নাম্বারটা দেখি, দেখেন বাংলাদেশে প্রচলিত সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? শ্রীলঙ্কার আইনসভার কার্য বিবরণী, ওই যে বিদেশি রাষ্ট্রের আইনসভা, এটা সরকারি দলিল। ইংল্যান্ডের আদালতের রায়, সরকারি দলিল। বাংলাদেশের জাতীয় সংগ্রহশালা রেজিস্টার, জাতীয় সংগ্রহশালা মানে জাতীয় জাদুঘরের অংশীদারি চুক্তি। তাহলে এই জায়গা বোঝা যাচ্ছে সহজে কোনটা অংশীদারি চুক্তি, বুঝছেন? আর একটা বিভ্রান্ত মূলক প্রশ্ন হলো এই যে 2 নাম্বার প্রশ্নটা, পরের প্রশ্নটা আর কি, দেখেন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 74 ধারা অনুযায়ী নিম্নের কোন দলিলটি পাবলিক ডকুমেন্ট নয়? দেখেন আমি একটু বলি, সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, দেখেন পাওয়ার অফ অ্যাটর্নি ব্যক্তিগত দলিল, বাট যখন সেটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন সেটা কি সরকারি হয়ে যাবে। তদন্তকালে পুলিশের দিনপঞ্জি, পুলিশের সরকারি কর্মকর্তার কাজের অংশ, তাহলে এটাও কি সরকারি দলিল। গ্রেফতারি পরোয়ানা আদালত দেয়, এটাও কি সরকারি দলিল। কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র, এটাও কি সরকারি দলিল। তাহলে প্রশ্ন তো বলছে যে কোনটি পাবলিক ডকুমেন্ট নয়, কিন্তু 4টে পরেই তো মনে হচ্ছে কি পাবলিক ডকুমেন্ট। এখন তাহলে উত্তর কি? এখানে শুনেন, এখানে উত্তর যদিও আইন পাঠে বলছে ক, কিন্তু ক এর পক্ষে মানে এখানে উত্তর অ্যাকচুয়ালি 2টা হতে পারে, ক অথবা খ। আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। খতে বলছে তদন্তকালে পুলিশের দিনপঞ্জি মানে কেস ডায়েরি। উচ্চ আদালতের নজিরে আছে যে কেস ডায়েরি, আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছি, কেস ডায়েরি কিন্তু সবাই দেখতে পারে না, জানেন? কেস ডায়েরি শুধুমাত্র আসামি পক্ষের আইনজীবী দেখতে পারে, তাও কখন, যদি ওই পুলিশ কর্মকর্তা এসে স্মৃতি পুনর্জীবিত করে। তার মানে কেস ডায়েরি হচ্ছে তার ব্যক্তিগত কার্যের রেকর্ড, ব্যক্তিগত কার্যের রেকর্ড। এই হিসাবে তদন্তকালে পুলিশের দিনপঞ্জি এটাকে সরকারি দলিল নাও বলা যেতে পারে, উচ্চ আদালতের নজিরে আছে। আবার সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, এটা উত্তর যদিও লেখছে, বাট এটা যৌক্তিক হয় না। কেন হয় না? পাওয়ার অফ অ্যাটর্নি মানে কি, আমি আমার কাজের অধিকার আর একজন দিছি, এটা ব্যক্তিগত দলিল, ঠিক আছে, কিন্তু যখন আমি ওটা কি করছি, রেজিস্ট্রেশন করছি, তখন সেটা কি হয়ে গেছে, সরকারি হয়ে গেছে। এখন যদি আপনাদের পাওয়ার অফ অ্যাটর্নি ব্যক্তিগত দলিল হিসেবে সরকারি দলিল না ধরেন, সেটা এক উত্তর। আর তদন্তকালে পুলিশের দিনপঞ্জি এটাও হতে পারে। অ্যাকচুয়াল উত্তর কি হবে? ওই পরীক্ষা নিচে কারা 12 দ্বাদশ বিজিএস পরীক্ষা 2018, অন্য ভালো জানে, উত্তর ক ও হতে পারে, খ ও হতে পারে, বুঝছেন? আচ্ছা 3 নাম্বার প্রশ্নটা দেখেন, নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট? এটা ভালো, বিক্রয় চুক্তি, বিক্রয় দলিল, দানপত্র, ডিক্রি। কোনটা ডিক্রি? ডিক্রি দেয় কে? আদালত। কোন দলিলটি পাবলিক দলিল? প্রকাশিত কবিতা, প্রকাশিত পত্র, মামলার আর্জি, উইল। কোনটা? মামলার আর্জি। মামলার আর্জি বলেই দিছে, শুধু আর্জি বলে নাই, বলছে কি মামলার আর্জি। তো এরকম প্রচুর প্রশ্ন আছে। 5 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, কোনটি প্রাইভেট ডকুমেন্ট? মূল বিক্রয় দলিল, খতিয়ান, সিআরপিসির 164, কোন পক্ষ কর্তৃক দাখিলি আর্জি। কোনটা মূল বিক্রয় দলিল? বলেন তো, মূল বিক্রয় দলিল পাবলিক ডকুমেন্ট হতো কখন? যদি এটা নিবন্ধিত হতো। তো আমরা সেলফ প্র্যাকটিসেও অনেক প্রশ্ন আছে, ধৈর্য ধরে কষ্ট করে পড়ে ফেলবেন। বিশেষ করে 9, 10, 11 এই ধরনের প্রশ্ন এসে থাকে। তারপরে আপনার 15 নাম্বার যদি দেখেন, সরকারি দলিলের প্রত্যায়িত নকল, সার্টিফাইড কপি অফ পাবলিক ডকুমেন্টস বিধানটি কত ধারার বিধান? 76 ধারা। সরকারি দলিলের বিবরণ প্রমাণের পদ্ধতি আছে কত ধারা? 77 ধারা। তাহলে 16, 17 এটাও ইম্পর্টেন্ট। 19 নাম্বার দেখেন, নিম্নলিখিত কোন ধরনের সরকারি কর্মকর্তা কোন সরকারি দলিলের স্বয়ংক্রিয়ত নকল দিতে পারে? দলিল হেফাজতকারী সরকারি কর্মকর্তা। সব শেষের প্রশ্নটা দেখেন, 22 নাম্বার প্রশ্নটা, বিবিআই। সরকারি আইন আদেশ সমূহ বা নোটিফিকেশন সমূহ প্রমাণ করা যেতে পারে সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড দিয়ে, বিভাগীয় প্রধানের প্রত্যায়িত রেকর্ড দিয়ে, সরকারের আদেশ অনুযায়ী মুদ্রিত দলিল দিয়ে। সবগুলো ধারা দেখেন নিচে লেখা আছে কত? 78। 3টে স্টার দেন। এই 78 ধারা কিন্তু আমরা ভেতরে পড়ি নাই, এটা আছে এই যে আমার সেলফ প্র্যাকটিসে আছে। সো এটা বলছে যে সরকারি আইন
বা আদেশ সমূহ বা নোটিফিকেশন সমূহ প্রমাণ করা যেতে পারে সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড দিয়ে, বিভাগীয় প্রধানের প্রত্যায়িত রেকর্ড দিয়ে, আর হলো সরকারের আদেশ অনুযায়ী মুদ্রিত দলিল দিয়ে। উপরের কি বলেন সবগুলো, এটা এভাবেই মনে রাখতে হবে আর কি। তো আমরা যতটুকু পড়েছি 74 থেকে 78 পর্যন্ত, অনলাইনে 34 জন আছেন এই মুহূর্তে, অফলাইনে বেশ কয়েকজন আছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, নাহলে আমরা সামনে আগাবো। অনলাইনে যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলেন, তাহলে আমি আনমিউট করে দিব। আর অফলাইনে প্রশ্ন থাকলেও মনে করেন। আসেন আমরা, তো এখান থেকে যে প্রশ্ন হতে পারে সেটা বলে দিই। এই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি যে নিম্নের কোনটি সরকারি দলিল, নিম্নের কোনটি সরকারি দলিল নয়। এছাড়া আসতে পারে যে সরকারি দলিল প্রমাণের পদ্ধতি আলোচনা করছে কত ধারায়, কত ধারায় ভাই, 77 ধারায়। আর সরকারি দলিলের জাবেদা নকল প্রস্তুতের পদ্ধতি বা প্রাপ্তি কত ধারা, 76। জি, চলে আসি আমরা বিষয়ের প্রাসঙ্গিকতা, রেলিভেন্সি অফ ফ্যাক্টস, ধারা 5 থেকে 55। সাক্ষ্য আইনের এই যে যে অধ্যায়টা, প্রথমত পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিষয়ের প্রাসঙ্গিকতা কত ধারায় আলোচনা করছে, 5 থেকে 55। এই যে যে অধ্যায়টা, এটা হলো 5 থেকে 55। এখন বিষয়ের প্রাসঙ্গিকতা অর্থ কি? একটা মামলা, দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, ওই মামলার বিচারে বিচারে কোন কোন বিষয়গুলো প্রাসঙ্গিক হবে। মানে আপনি তো ইচ্ছা করলে আদালতে যা খুশি তাই গিয়ে বলতে পারেন না। আদালতে কোন কোন বিষয় বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক, কোন কোন বিষয়গুলো প্রাসঙ্গিক নয়, এই বিষয়ে আলোচনা করছে কত থেকে কত দ্বারা, 5 থেকে 55, যেটাকে বলতেছে রেলিভেন্সি অফ ফ্যাক্ট। দেখেন, আর একটা বিষয় একটু বলে দিই, সেটা হলো যে একটা মামলা যখন বিচার হয়, তখন ওই মামলায় সামনে গিয়ে পড়বো দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়। একটা হলো বিচার্য বিষয়, একটা হলো প্রাসঙ্গিক বিষয়। যদি বলেন স্যার বিচার্য বিষয় কি, বিচার্য বিষয় হলো ধরেন করিম রহিমরে হত্যা করছে, যেটা সরাসরি অপরাধটা, ওইটা হলো বিচার্য বিষয়। প্রশ্ন ওই যে চার্জ গঠন করার সময় বলে যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির 302 ধারা চার্জ গঠন করা হলো, আপনি দোষী নাকি নির্দোষ, সে বলে আমি নির্দোষ। তাহলে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটা হলো বিচার্য বিষয়। দেওয়ানি মামলায় বলে হচ্ছে ইস্যু। বুঝছেন? তাহলে করিম রহিমরে হত্যা করছে কিনা এটা হচ্ছে বিচার্য বিষয়, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়, তাইলে কি, হত্যা করার আগে করিম আর রহিমের সম্পর্ক কেমন ছিল, তাদের কি কি একসাথে দেখা যেত কিনা, হত্যা করার আগে দুইজন একসাথে চা খাইছে কিনা, তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল কিনা, এই যে যে বিষয়গুলা, এইগুলো হলো কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে অমুক অমুকরে হত্যা করছে কিনা এইটা হচ্ছে বিচার্য বিষয়। আর বিচার্য বিষয় প্রমাণের জন্য যা যা দরকার সবগুলারে কি বলে, প্রাসঙ্গিক বিষয়। একটু পড়ি, দেখেন। সাক্ষ্য আইনের বিষয় প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিধানাবলীতে বর্ণিত কোন উপায়ে যখন কোনো একটি বিষয় অন্য বিষয়ের সাথে সম্পর্কিত, তখন একটি বিষয়কে অন্য বিষয়ে প্রাসঙ্গিক বলা যাবে। সাক্ষ্য আইনের গোল দিবেন 5 থেকে 55 ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করছে, কত থেকে কত, 5 থেকে 55। সুতরাং 5 থেকে 55 ধারায় বর্ণিত বিধানাবলী অনুসারে কোনো বিষয় প্রাসঙ্গিক হলে শুধুমাত্র সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। যেমন দেখেন, আমরা এখানে একটা উদাহরণ যদি পড়ি, ক খকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ক খকে ছুরি দিয়ে আঘাত করার আগে এবং পরে সে যে সকল কথা বা কাজ করেছে তা গুরুতর জখম অপরাধের সাথে কি প্রাসঙ্গিক। যেমন ক এলাকা থেকে পলায়ন করেছে, অপরাধ সংগঠনের পর পলাতক হওয়া 8 ধারায় প্রাসঙ্গিক। বা ক এর দেখানো মতে পুলিশ অপরাধে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে, ছুরিটি 27 ধারায়
প্রাসঙ্গিক। যাই হোক, আমি আপনাদের চেষ্টা করলাম যে কোনটা বিচার্য বিষয় আর কোনটা প্রাসঙ্গিক বিষয়। এবার আমরা চলে আসি, দেখেন বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু অর্থ। ধারা কত? 3। দেখেন সাক্ষ্য আইনের সকল সংজ্ঞা কত ধারায় দিছে? 3 ধারায়। তাহলে বিচার্য বিষয়ের সংজ্ঞা কত ধারায়? 3 ধারা। বিচার্য বিষয় খুব সহজ। একটা মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি করে? অস্বীকার করে। ফৌজদারি মামলায় সেটারে বলে হলো চার্জ, আর দেওয়ানি মামলায় সেটারে বলে ইস্যু। এবং দেওয়ানি বলেন ফৌজদারি বলেন, এই চার্জ গঠনের পর বা ইস্যু গঠনের পরই কিন্তু মামলার বিচার শুরু হয়। তো সাক্ষ্য আইনের 3 ধারায় বিচার্য বিষয় সংজ্ঞা দেওয়া হয়েছে। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে কোনো বিষয় বিচার্য বিষয় বলে গণ্য হতে পারে যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কি কি দেখেন? এটা অবশ্যই কোনো বিষয় হতে হবে, এটা এমন বিষয় হতে হবে বা উক্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় হতে হবে যেটা হতে কোনো মকদ্দমা বা কার্যধারায় দাবিকৃত অস্বীকৃত কোনো অধিকার, দায় বা অক্ষমতার অস্তিত্বহীনতা প্রকৃত আবশ্যিকভাবে প্রতীয়মান হয়। বিষয় অনেক জটিল হয়ে যাচ্ছে, এত দিয়ে আমাদের কাজ নাই। আমি জাস্ট মনে রাখবো একটা মামলায় এক পক্ষ যেটা দাবি করছে অপর পক্ষ যেটা অস্বীকার করছে সেটাই বলে বিচার্য বিষয়। আপনি মামলা করছেন একজনের বিরুদ্ধে যে অমুক আপনারা বেদখল করছে, তাহলে এই মামলার বিচার্য বিষয় হলো অমুক আপনার বেদখল করছে কিনা। আপনি দাবি করছেন যে অমুক প্রতারণা করে আপনার টাকা নিয়ে গেছে, তাহলে এই মামলার বিচার্য বিষয় কি? অমুক প্রতারণা করে টাকা নিয়েছে কিনা। বুঝছেন? তো এই বিস্তারিত আলোচনা পড়বো না, সরাসরি এই জায়গায় উদাহরণ আছে, দেখেন পরের পেজে। ফৌজদারি মামলায় বিচার্য বিষয় পাইছেন? আর যদি আপনারা বলে বিচার্য বিষয় কাকে বলে, মামলায় এক পক্ষ যেটা দাবি করছে অপর পক্ষ যেটা অস্বীকার করছে সেটাই বিচার্য বিষয়। বাদী মামলা করছে যে আমি অমুকের কাছে 10 লাখ টাকা পাই, আবার বিবাদী এসে আর্জি লিখিত জবাবে বলছে যে এই মামলা রেস জুডিকাটা দ্বারা বাড়িত, তাহলে এই জায়গা বিচার্য বিষয় দুইটা, যে অমুক অমুকের কাছে টাকা পায় কিনা আর এই মামলা রেস জুডিকাটা দ্বারা বাড়িত কিনা। বুঝছেন? কোন মামলা এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি অস্বীকার করে সেটারই কি বলে? ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয়। এখন দেখেন ফৌজদারি মামলার রেফারেন্স দেখেন। হত্যা করার অভিপ্রায়ে মুগুর দিয়ে আঘাত করে বি কে হত্যা করার অপরাধে এ অভিযুক্ত হয়। তাহলে মুগুর দিয়ে আঘাত করছে এ কারে? বি রে। বিচারকালে নিম্নলিখিত ঘটনাগুলো বিচার্য বিষয় হতে পারে। কি কি দেখেন? এ বি কে মুগুর দিয়ে আঘাত করেছে কিনা, এমন আঘাত দ্বারা এ বি এর মৃত্যু ঘটিয়েছে কিনা, আর বি এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় এ এর ছিল কিনা। বুঝছেন? দেখি বলেন তো, যারা এই জায়গা আছেন একেবারে প্রথম ক্লাসে আমি পড়াইছিলাম, বলেন তো এই যে এই জায়গা বি এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছিল কিনা, এটি কি ফিজিক্যাল ফ্যাক্ট নাকি সাইকোলজিক্যাল ফ্যাক্ট? আর মুগুর দিয়ে যে আঘাত করছে এটা হলো ফিজিক্যাল, শারীরিক। শরীরে যেটা করে সেটা হলো ফিজিক্যাল। আর আমার আগে থেকে পূর্ব পরিকল্পনা ছিল, আমার রাগ, আমার অভিমান মনের মধ্যে যেটা ছিল এটা হলো মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। বুঝছেন? অমুক অমুকরে ঘুষি দিছে, ফিজিক্যাল ফ্যাক্ট। ঘুষি দেওয়ার আগে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছিল এবং ঝগড়ার কারণে অমুক প্রচন্ড রাগান্বিত হয়ে ঘুষিটা দিছে। এই যে রাগ, এই রাগটা কি? সাইকোলজিক্যাল ফ্যাক্ট। চলে আসেন দেওয়ানি মামলার বিচার্য বিষয়। মনে করেন ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মোকদ্দমা দায়ের করেছে। ক তার আর্জিতে লিখেছে যে সে মোকদ্দমাটি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করেছে, অর্থাৎ 1 বছরের মধ্যে দায়ের করেছে। বাদী দাবি করতেছে যে মামলাটা 1 বছরের মধ্যে দায়ের করা হয়েছে। খ লিখিত জবাব দাখিল করার সময় লিখেছে যে ক মোকদ্দমাটি আইনে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করেনি, বা বিবাদী এসে বলতেছে যে এই মামলা যথাযথ সময় দায়ের করা হয় নাই এবং সে দাবি করেছে মোকদ্দমাটি তামাদিতে বাড়িত, সুতরাং মোকদ্দমাটি খারিজ করা হোক। সুতরাং এখানে বিচার্য বিষয় হলো মোকদ্দমাটি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে কিনা বা মোকদ্দমাটি তামাদিতে কি বাড়িত। তাহলে আমার এই জায়গা যে প্রশ্ন হতে পারে যে বিচার্য বিষয় কি? কোন মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে। বিচার্য বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 3 ধারায়। আর প্রশ্নে একটা উদাহরণ দিয়ে বলবে যে নিম্নে এই ক্ষেত্রে কোনটি বিচার্য বিষয়, বের করতে পারবেন না? যে এক পক্ষ যেটা দাবি করছে অপর পক্ষ যেটা কি অস্বীকার করছে। আমরা চলে আসি ধারা 5-এ। দেখেন
যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, আন্ডারলাইন করে 3টে স্টার দেন, যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। পাইছেন? 5 ধারার শুরুতে বলা হয়েছে গোল দিবেন বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। ভিভিআই গোল দেন বিচার্য বিষয় এবং কি প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে একটা মামলায় কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, কত ধারায় বলেছে? 5 ধারায়। একটা মামলায় কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে? বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়। দেখেন এভিডেন্স আসানা বিষয়ে আসছেন। আচ্ছা দেখেন এভিডেন্স মেবি একটু মনোযোগ দিতে হবে এই জায়গা। মানে সাক্ষ্য আইন বিষয়টা হলো এরকম যে আপনি যদি মনোযোগ না দেন তাহলে খুব বোরিং লাগবে, মনে হয় যে কি বারবার এক কথা বলতেছে। তারপরে আমি চেষ্টা করতেছি যতটুকু আপনাদের কাছে সহজে উপস্থাপন করা যায়। তাহলে যে কোনো একটা মামলা হোক সেটা দেওয়ানি হোক সেটা ফৌজদারি, আপনি আদালতে গিয়ে কথা বললেই তো আপনার কথা শুনবে না। কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়? 2টা। একটা হলো বিচারিত বিষয় আর একটা কি প্রাসঙ্গিক বিষয়। দেখেন ইংরেজি লাইনটা দেখেন, এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্টস। তাহলে সাক্ষ্য দেওয়া যেতে পারে কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। একটা হলো ফ্যাক্ট ইন ইস্যু মানে কি বিচার্য বিষয়, আর রিলেভেন্ট ফ্যাক্টস মানে প্রাসঙ্গিক বিষয়। সুতরাং সাক্ষ্য আইনের 5 ধারা অনুসারে কোন মামলা বা কার্যধারায় সাক্ষ্য দেওয়া যেতে পারে গোল দিবেন 2টি বিষয়, যথা বিচার্য বিষয় ফ্যাক্ট ইন ইস্যু বা প্রাসঙ্গিক বিষয় রিলেভেন্ট ফ্যাক্ট সম্পর্কে। অর্থাৎ যে সকল বিষয় সাক্ষ্য আইনের আন্ডারলাইন করেন 5 থেকে 55 ধারার বিধান অনুসারে প্রাসঙ্গিক, সেই সকল বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। এখন দেখেন জেনে রাখা ভালো যে সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী গোল দিবেন 2টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনের 5 ধারায় কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, কয়টা বিষয়? 2টা। সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 136 ধারা অনুযায়ী কোন বিষয় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কিনা বা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করবে আদালত। অর্থাৎ সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা আন্ডারলাইন করেন অ্যাডমিসিবিলিটি নির্ধারণ করবে বিচারক। 3টে স্টার দেন। এই কথার অর্থ কি? আপনি আদালতে গিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু দিন শেষে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না এটা কে নির্ধারণ করবে? আদালত। কোথায় বলছে? 136 ধারায়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স বা সাক্ষ্য গ্রহণের গ্রহণযোগ্যতা বা সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কে নির্ধারণ করবে? আদালত। কত ধারায়? 136 ধারায়। একটু শুনেন, অনেক বিষয় মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক কিন্তু এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। কিভাবে আমি বলি। সাক্ষ্য আইনের 122 ধারায় বলছে যে স্বামী স্ত্রী তাদের মধ্যে যে যোগাযোগ করে, ধরেন স্বামী অনেক মনে একজন কুখ্যাত অপরাধী, তার অপরাধের সকল কথা ফোনালাপে তার স্বামীর কাছে তার ওয়াইফের কাছে স্বীকার করছে যে আমি অমুকরে খুন করছি, এই ব্যাংক লুট করছি, যত প্রকার আকাম কুকাম আছে সব করছি। এখন তার বিরুদ্ধে যখন ওই সকল বিষয়ে মামলা হয়েছে তখন তদন্তকারী কর্মকর্তা স্বামী স্ত্রীর এই রেকর্ড, ডিজিটাল রেকর্ড না ভাই, স্বামী স্ত্রীর এই কথোপকথন আদালতে সাবমিট করছে যে অনার এই যে দেখেন এই যে মূল অপরাধী এই সব কথা ওর ওয়াইফের কাছে কি স্বীকার করছে। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আসলেই তো সে অপরাধী, কিন্তু সাক্ষ্য আইনের 122 ধারায় বলছে যে স্বামী স্ত্রীর যোগাযোগ প্রকাশ করা যাবে না, এটারে সুরক্ষা দেওয়া হয়েছে। তাহলে এই যে যে কথা স্বামী যদিও স্বীকার করতেছে এটা মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ তাদের যোগাযোগরে কি দিছে? সুরক্ষা দিছে। বুঝেন নাই বোধহয়। অনেক জিনিস মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে কিন্তু সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। ধরেন বিষয়টা হলো অনেকটা এরকম যে আমাদের মুসলিমদের কাছে অনেক জিনিস হালাল কিন্তু সবার রুচিতে সেটা নাও হতে পারে। ওই যে সান্ডা বলে, সান্ডা নাকি, সান্ডা অনেকে খায় হালাল কিন্তু অনেকের রুচিতে কি নাও হতে পারে। তাই বিষয়টা সেরকম যে মামলার ক্ষেত্রে অনেক জিনিস প্রাসঙ্গিক কিন্তু ওইটা গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণ করবে কি? আদালত। আর একটা বলি, আপনি একজন মক্কেল, একজন ধরেন কুখ্যাত অপরাধী, তার তো অপরাধ করলেও তার আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে না ভাই? আছে। আইনজীবীর কাছে সে সব স্বীকার করছে যে আমি অমুক জায়গায় বোম মারছি, আমি অমুক হত্যা করছি, কিন্তু আপনি আমারে বাঁচান। এখন আইনজীবী তো তার মনের কথা সব জেনে গেল। এখন আইনজীবী যদি
অপর পক্ষের ধরেন অনেক টাকা খাইছে, টাকা খেয়ে আদালতে গিয়ে বললো যে রনার এই আমার মক্কেল, এ আমার কাছে এসে স্বীকার করছে যে আসলে এই অপরাধ করছে। এটা উনিও কোর্টে বলতে পারে, কিন্তু এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, কারণ সাক্ষ্য আইনের 126 ধারায় এই সুরক্ষা দিছে যে মক্কেলের সাথে আইনজীবীর যে যোগাযোগ হয়েছে এটা আইনজীবী প্রকাশ করতে পারবে না, প্রকাশ যদি করেও সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা যেটা জানলাম যে কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কে নির্ধারণ করবে? আদালত। অনেক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু গ্রহণযোগ্য হবে কি হবে না এটা দিন শেষে সিদ্ধান্ত নিবে কে? আদালত। এখন অপর পক্ষ আইসা কিন্তু ঠিকই ওই কল রেকর্ড শোনাবে, অপর পক্ষ আইসা আইনজীবীর কথা শোনাবে, কিন্তু আপনি ধরেন আইনজীবী, আপনি আপনার মক্কেলের স্বার্থ রক্ষা করার জন্য এই ধারা যদি আপনি না জানেন তাহলে তো চুপ করে শুনবেন যে আরে আমার আসামি তো ঠিকই অপরাধ করছে। আপনি আদালতে দেখাইতে পারেন না যে রোনার এই যে দেখেন স্বামী স্ত্রীর যোগাযোগ প্রকাশ করা যাবে না, তো যতই জায়গা প্রকাশ করুক এটা এখানে গ্রহণযোগ্য হবে না। এটা তো আপনার আইনজীবী হিসেবে কি জানতে হবে। দেখেন তো প্রাসঙ্গিকতা আন্ডারলাইন করেন, রিলিভেন্সি এবং গ্রহণযোগ্যতা অ্যাডমিজিবিলিটি এক বিষয় না। কোন বিষয়ে চুক্তি অনুযায়ী প্রাসঙ্গিক হতে পারে, যুক্তি অনুযায়ী কোন বিষয়ে যুক্তি অনুযায়ী প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু আইন অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। দেখছেন প্রাসঙ্গিকতা আর গ্রহণযোগ্যতা কিন্তু এক জিনিস না। যেমন আইন উপদেষ্টার সাথে গোপনীয় তথ্যের আদান প্রদান, দেখছেন আইন উপদেষ্টা মানে কি? আইনজীবী। বিবাহ বলবৎ থাকাকালীন সময় স্বামী স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রাসঙ্গিক বিষয় হতে পারে, কিন্তু উক্ত যোগাযোগ সাক্ষ্য আইনের 129, 122 ধারা অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাহলে কোনো বিষয় প্রাসঙ্গিক হলেই যে গ্রহণযোগ্য হবে বিষয়টা কিন্তু তেমন না। গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা নির্ধারণ করবে কে বলেন? আদালত। কত ধারায়? 136 ধারায়। তাহলে আমরা এই জায়গা কি কি ধারা পড়লাম দেখেন। বিচার্য বিষয় সংজ্ঞা দিছে কত ধারা? 3 ধারা। একটা মামলায় কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে? 2টা। কত ধারায় বলছে? 5 ধারা। কি কি বিষয়? বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়। সাক্ষ্যে গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে আদালত। কত ধারা? 136। জি, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি দেখেন। এর হত্যার জন্য বি অভিযুক্ত, বিচারকালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না? এ বি এর মৃত্যু ঘটিয়েছিল, এ বি এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল, এর নিকট হতে আকস্মিক প্ররোচনা পেয়েছিল, এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল। এটা কিন্তু এটার সাথে মানে সম্পর্কযুক্ত না। বাকি 3টা কিন্তু এটার সাথে প্রাসঙ্গিক। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে কত ধারা? 5 ধারা। 2 নাম্বার, সাক্ষ্য আইনের কত থেকে কত ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করছে? 5 থেকে 55। 3 নাম্বার ভিভিআই, এভিডেন্স মে বি গিভেন অফ কি কি? ফ্যাক্টস ইন ইস্যু এন্ড রিলেভেন্ট ফ্যাক্ট। 4 নাম্বার। 6 নাম্বার ভিভিআই দেখেন, কোন মামলায় বা মামলার কার্যক্রমে প্রত্যেক বিচার্য বিষয়ের অস্তিত্ব বা ড্যাশ সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। কি বলছে? অস্তিত্ব অথবা অনস্তিত্ব, এক্সিস্টেন্স এন্ড নন এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে হলো অমুক অমুকরে হত্যা করছে, এক্সিস্টেন্স। আর নন এক্সিস্টেন্স মানে হলো যে অমুক অমুকরে হত্যা করছে, যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে তো ওই দিন বাংলাদেশেই ছিল না, বাংলাদেশেই ছিল না, বা অমুক নামে কোনো ব্যক্তি মারাই যায় নাই। 7 নাম্বার, সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় বলা হয়েছে সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে কে? আদালত। কত ধারায়? 136 ধারায়। আমাদের একটু 5 মিনিটের বিরতি, তারপরে আবার শুরু করব। পূর্ণ সাহেব আমার 1 কাপ কফি খাওয়ান, একটু যদি কষ্ট না হয়। যে সকল ঘটনা একই কার্যের অংশ সেইগুলোর প্রাসঙ্গিকতা। 6 ধারাটা দেখেন, যে সকল ঘটনা একই কাজের অংশ সেইগুলোর প্রাসঙ্গিকতা, রেলিভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ সেম ট্রানজাকশন। ইংরেজিতে আন্ডারলাইন করেন, রেলিভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ সেম ট্রানজাকশন। এখানে বলতেছে ধরেন যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা। বিষয়টা অনেকটা এরকম যে আমরা এইভাবে চিন্তা করি যে অমুক অমুকরে আঘাত করছে,
অমুক অমুক রে গুলি করছে, ধরেন গুলি করছে, গুলি করলে জায়গায় মারা গেছে, তাহলে এটা তো আমরা বিচার্য বিষয় জানি যে অমুক অমুক রে হত্যা করছে কিনা। কিন্তু গুলি করার আগে বা পরের যে ঘটনাগুলো, গুলি করার আগে ওখানে কে কে উপস্থিত ছিল, তাদের মধ্যে বাক বিতণ্ডা হয়েছিল কিনা, বা কি পরিস্থিতিতে গুলি করার পরিস্থিতিটার উদ্ভব হয়, এবং গুলি করার পরে ওখানে কে কে এসে এটা টের পেয়েছে, কারা কারা আত্মচিৎকার শুনেছে, লাশ কিভাবে পড়েছিল, আসামি কিভাবে পালায় গেছে, এই সকল ঘটনা একই কার্যের অংশ। মূল বিচার্য বিষয় কিন্তু অমুক অমুকরে হত্যা করছে কিনা। কিন্তু এই মামলার বিচারে যে অমুক অমুকের মধ্যে পূর্ব শত্রুতা ছিল কিনা, তারপরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল কিনা, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিনা, এবং ঘটনার পরে আসামি দেশ ছেড়ে পলাতক হয়েছে কিনা, ঘটনার আগে আসামি ছিল গরিব, ঘটনার পরে হঠাৎ করে তার অনেক কোটি টাকার মালিক, এই সকল ঘটনা কি বলেন একই কার্যের অংশ, এবং এইগুলা বিচার্য বিষয়ের ক্ষেত্রে এইগুলা কি প্রাসঙ্গিক। এই যে বলছে যে সকল ঘটনা একই কাজের অংশ, সেইগুলোর প্রাসঙ্গিকতা, রিলেভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ সেম ট্রানজাকশন। কোন ঘটনা যা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সংযুক্ত, ওই যে শত্রুতা আছে কিনা, পলায়ন করছে কিনা, আগে গরিব ছিল পরে ধনী হয়েছে, যা একই কাজের অংশ হিসেবে ঘটেছিল সেগুলো প্রাসঙ্গিক, সেগুলো একই সময় স্থানে বা বিভিন্ন সময়ে বা স্থান সময় সংঘটিত হোক না কেন। এমন না যে এক সময় একসাথেই ঘটতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন সময়ে ঘটতে পারে। তো প্রথমে আমরা চলে আসি, এই যে দেখেন সংঘটিত ব্যাপার নীতি, প্রিন্সিপাল অফ রেস গেস্টি, প্রিন্সিপাল অফ রেস গেস্টি। এই যে 6 ধারায় পরীক্ষায় প্রশ্ন আসবে, রেস গেস্টি নীতিটি আলোচনা করছে কত ধারায়? 6 ধারায়। কিন্তু আপনি যখন 6 ধারা মূল বই গিয়ে খুলবেন, 6 ধারায় কিন্তু রেস গেস্টি শব্দটা একবারও নাই। যদি বলে পরীক্ষায় প্রশ্ন আসে যে রেস গেস্টি শব্দটি 6 ধারায় কয়বার ব্যবহৃত হয়েছে, একবারও না। কিন্তু যদি বলে যে 6 ধারায় কোন নীতিটি আলোচনা করা হয়েছে, রেস গেস্টি, দেখেন 6 ধারায় রেস গেস্টির নীতিটি কি সেটা উল্লেখ করা হয়েছে এবং আন্ডারলাইন করবেন, 7, 8, 9 এবং 14 ধারায় ব্যাখ্যা করছে। তাহলে এটা উল্লেখ করছে কত ধারায়? 6 ধারায়। আর ব্যাখ্যা করছে কত ধারায়? 7, 8, 9 এবং 14 ধারায়। 7, 8, 9 এবং 14 ধারায়। সংগঠিত ব্যাপার বা রেস গেস্টি সেই সকল বিষয়কে বোঝায় যেগুলো একই কার্যের বা সেম ট্রানজাকশন অংশ গঠন করে। এই যে দেখেন, ক খ কে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে, এখানে গুরুতর জখম করা হলো প্রধান কার্য বা বিচার্য বিষয়, নাকি ভাই? এবং ঘটনার আগে বা পরে ক ও খ বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল, তারা যে কথা বলেছে বা যা করেছে সেইগুলো একই ঘটনার অংশ এবং সেগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। তাহলে 6 ধারা কি আপনার বিচার্য বিষয়ের কথা বলতেছে? না, বিচার্য বিষয়ের সাথে যে সকল ঘটনাগুলো প্রাসঙ্গিক সেই কথাগুলো বলতেছে কত ধারায়? 6 ধারায়। তাহলে 6 ধারায় বলছে রেস গেস্টি, বাট ব্যাখ্যা দিছে কততে? 7, 8, 9 এবং কত? 14। জেনে রাখা ভালো। দেখেন, সাক্ষ্য আইনের 6 ধারায় সংগঠিত ব্যাপার নিতে আলোচনা করা হয়েছে। রেস গেস্টি নীতিটি সোনা সাক্ষ্যের ব্যতিক্রম। কিসের ব্যতিক্রম? সোনা সাক্ষ্য। গতদিন আমরা পড়ছিলাম যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে শুনে যে সাক্ষ্য দেয় সেটার বলে সোনা সাক্ষ্য। এখন সোনা সাক্ষ্য কিন্তু 60 ধারায় গ্রহণযোগ্য না। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, গতদিন পড়ছিলাম। কিন্তু সোনা সাক্ষ্য কিছু কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য, যেরকম ওখানে আমরা গতদিন পড়ছিলাম রেস গেস্টির ক্ষেত্রে 32, 33 ধারায় অ্যাডমিশন কনফিউশনের ক্ষেত্রে। তো তাহলে সোনা সাক্ষ্যের একটা ব্যতিক্রম কোনটা? রেস গেস্টি। সাধারণ নিয়ম হলো সোনা সাক্ষ্য, আন্ডারলাইন করবেন, সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু যখন এটা রেস গেস্টি বা একই কার্যের অংশ তখন উক্ত সোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। কিভাবে সোনা সাক্ষ্য গ্রহণযোগ্য আমি আপনাদের একটা উদাহরণ দেই। তার আগে বোঝা দরকার, নতুন যে ভাই আসছেন ওনারে বোঝাই যে সোনা সাক্ষ্য কি। সোনা সাক্ষ্য মানে হলো আমি দেখছি আশরাফুল প্রবাসে হত্যা করছে, আমি নিজে দেখছি, এটা হলো প্রত্যক্ষ সাক্ষ্য। কিন্তু আমি দেখি নাই, এটা দেখছে হলো ইসমাইল, ইসমাইল এসে বলতেছে যে আশরাফুল হত্যা করছে প্রবাসে, আমি শুনছি কার কাছ থেকে? ইসমাইলের কাছ থেকে। এখন আমি যদি আদালতে কি বলি যে আমি নিজে দেখি নাই, অমুকের কাছ থেকে শুনছি, এটা কি? সোনা সাক্ষ্য। এখন এই সোনা সাক্ষ্যটা সাক্ষ্য আইনের কয় ধারায় গ্রহণযোগ্য না? 60 ধারায়। কিন্তু এই রেস গেস্টির ক্ষেত্রে গ্রহণযোগ্য। এখন রেস গেস্টির ক্ষেত্রে কিভাবে গ্রহণযোগ্য? প্রশ্ন আসে যে রেস গেস্টির ক্ষেত্রে কিভাবে গ্রহণযোগ্য। ধরেন আপনি
আমাদের এই জায়গায় চিন্তা করি যে আমরা এই যে নিচতলা, আমরা তো এখানে মাঝে মাঝে দেখা যায় যে খুব জোরে বাইক চালাই যাচ্ছে, মানে অনেক শব্দ হচ্ছে যাচ্ছে, মনে হচ্ছে যে একেবারে সে বেপরোয়া ভাবে চালাচ্ছে। তাহলে এক্ষেত্রে বাইকের সাথে ধরেন নিচে একজন সংঘর্ষ হয়েছে এবং এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরেন ওই জায়গায় একজন মারাও গেছে, কিন্তু আমরা তো এই জায়গা থেকে কে কারে হত্যা করছে, কে কারে অ্যাক্সিডেন্ট করছে এটা তো দেখি নাই। আমরা জাস্ট এই জায়গা কি শুনছি? শব্দ শুনছি। এই শব্দ সম্পর্কে আমরা যদি বলি যে আমরা এই জায়গায় আত্মচিৎকার শুনছি, এটা কিন্তু শোনা সাক্ষ্য না, এটা কি প্রত্যক্ষ সাক্ষ্য, কারণ আমাদের দেখার সুযোগ ছিল না, আমরা শুধু কি শুনছি। আচ্ছা, এখন আমরা নিচে নেমে গেলাম, নিচে নেমে গিয়ে ওই জায়গা যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছে শুনলাম। প্রত্যক্ষদর্শী বলতেছে, আরে ভাই, আমরা জিজ্ঞেস করছি একজনের কাছে, ভাই কি হয়েছে? প্রত্যক্ষদর্শী বলতেছে, আরে ভাই, অমুক একটা ছেলে এই বাইক নিয়ে আসতেছিল, ও অমুক পথচারীরে লাগাই দিয়েছে, ও এমন আহত হয়েছে যে সাথে সাথে ওই যে দেখো হসপিটালে নিয়ে যাচ্ছে। কারণ আমরা কি অ্যাক্সিডেন্ট দেখছি? দেখি নাই। আবার আমরা যে কথাগুলো শুনলাম কার কাছ থেকে শুনলাম? ওই যে মানে ওই মুহূর্তে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা। নরমালি শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না, কিন্তু এই ক্ষেত্রে ওই যে প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা যেটা শুনলাম, এই ক্ষেত্রে এটা হলো রেস গেস্টি। রেস গেস্টির ক্ষেত্রে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। যদি বলেন স্যার রেস গেস্টির ক্ষেত্রে কেন গ্রহণযোগ্য হলো? ভাই, শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না প্রথমত এই কারণে যে একটা মানুষ অনেক প্রকারের কথা বানাইয়া বলতে পারে, কিন্তু রেস গেস্টির ক্ষেত্রে ঘটনা এত দ্রুত ঘটছে যে ওই মুহূর্তে তার বানাই বলার কোনো সম্ভাবনা ছিল না। ওই যে পথচারী, তার কি ওই জায়গায় কোনো স্বার্থ আছে? সে তো আমারে বলছে যে অমুক অমুক অ্যাক্সিডেন্ট করছে। তাহলে রেস গেস্টির ক্ষেত্রে আমি আরেকজনের কথাই শুনতেছি এবং এটা গ্রহণযোগ্য, এবং যে বলতেছে তার নিজের মতো করে বানানোর ওই সময় কোনো সক্ষমতা ছিল না। এই কারণেই বলছে যে রেস গেস্টির ক্ষেত্রে শোনা সাক্ষ্য কি বলেন? গ্রহণযোগ্য। অথবা আমরা যদি এইভাবে দেখি যে নিচেই ধরেন কেউই নাই, কিন্তু যিনি দুর্ঘটনা করছে বাইক আলা চালাই পলাই চলে গেছে, যে ভিকটিম পড়ে আছে, সে প্রায় মৃত্যু সজ্জায় আছে এবং সে বলতেছে, ভাই অমুক কালারের একটা বাইক, এই নাম্বার, সে আমারে অ্যাক্সিডেন্ট মানে আমারে দুর্ঘটনায় পতিত কইরা আমারে রাইখা চলে গেছে। তাহলে এটাও কি শোনা সাক্ষ্য হইলো না? আমরা তো তার কাছ থেকেই শুনছি। তাহলে এটাও আপনার রেস গেস্টি, এবং আদালতে আমি সাক্ষ্য দিতে পারবো ওই ব্যক্তি মারা যাক বা না যাক, মারা গেলে তো হত্যা মামলা, ডাইং ডিক্লারেশন, আর মারা না গেলে তো ওই যে আঘাতের কারণে মামলা হয়েছে, তখন আমি বলতে পারি যে আমি যখন ঘটনাস্থলে যাই ভিকটিম আমারে বলছে যে অমুক আঘাত করছে। বুঝছেন? তাহলে এই ক্ষেত্রে রেস গেস্টির ক্ষেত্রে শোনা সাক্ষ্য কি বলেন? গ্রহণযোগ্য। তাহলে রেস গেস্টি নীতিটি এখানে শুধু একটু স্টার দিয়ে লিখে রাখেন, শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। পরীক্ষায় প্রশ্ন আসবে রেস গেস্টি নীতি প্রতিফলিত হয়েছে কত ধারায়? 6 ধারায়। কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। রেস গেস্টির ক্ষেত্রে কি শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য? জি, শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। রেস গেস্টি নীতিটি ব্যাখ্যা করছে কত কত ধারায়? 7, 8, 9 এবং 14। ধন্যবাদ। আমরা চলেছি 7 ধারা। দেখেন ধারা 7, যে সকল ঘটনা বিচার্য ঘটনার বল দিবেন উপলক্ষ, কারণ বা পরিণাম সেইগুলো প্রাসঙ্গিক। 3টা জিনিস গোল দিতে হবে: উপলক্ষ, কারণ, আর কি? পরিণাম। ফ্যাক্টস হুইচ আর গোল দিবেন অকেশন, কজ অর ইফেক্ট অফ ফ্যাক্টস। বিচার্য বিষয়ের উপলক্ষ যেটা, বিচার্য বিষয়ের কারণ যেটা, বিচার্য বিষয়ের পরিণাম যেটা, এই সকল ঘটনা মামলার বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক। কত ধারায়? 7 ধারায়। কিভাবে শুনেন। ইসমাইল মেলায় গেছে, মেলায় গিয়ে সে আখিনুরে দেখাচ্ছে যে এই দেখ 50,000 টাকার বান্ডিল একটা নিয়ে আসছে, আজকে মেলায় সব কেনাকাটা করব। হঠাৎ করে দূর থেকে এক ছিনতাইকারী এই দৃশ্য দেখছে, দেখা ইসমাইলের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে নিয়ে গেছে। তাহলে
এই জায়গার মূল বিচার্য বিষয় হলো ইসমাইলের টাকা ছিনতাই হয়েছে কিনা। আর এই জায়গায় এটার উপলক্ষ্য কি, ওই যে টাকা দেখাচ্ছিল, ইসমাইল দেখাইতে পারে যে রোডার আমার কাছ থেকে যে আসলেই টাকা নিছে, এর প্রমাণ হলো আমি ছিনতাই হওয়ার আগে আমার কাছে যে টাকা আছে এটা আমি দেখাচ্ছিলাম কারে, আকিনুর রে দেখাচ্ছিলাম। তাইলে বিচার্য বিষয়ের উপলক্ষ্য কোনটা, এইটা। তাহলে উপলক্ষ, কারণ, পরিণাম, এটা প্রাসঙ্গিক কত ধারায়, 7 ধারায়। এইভাবেই প্রশ্ন আসবে যে বিচার্য বিষয়ের উপলক্ষ, কারণ, পরিণাম কত ধারায় প্রাসঙ্গিক, 7 ধারায়। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 7 ধারায় নিম্নলিখিত ঘটনাকে প্রাসঙ্গিক করা হয়েছে যথা, দেখেন, যে সকল ঘটনা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের উপলক্ষ বা কারণ, অকেশনাল কজ, যে সকল ঘটনা ফ্যাক্ট বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের প্রভাব বা ইফেক্ট, যে অবস্থার প্রেক্ষাপটে কোনো বিষয় ঘটেছে সেই অবস্থা গঠন করে এমন বিষয়, কোনো কার্য ঘটতে যে বিষয়ে সুযোগ করে দিয়েছে। আপনি জাস্ট মনে রাখবেন উপলক্ষ, কারণ, পরিণাম কত ধারা, 7 ধারা। প্রশ্ন হলো ক ক্ষয়ের নিকট হতে দস্যুতা করেছে কিনা। দস্যুতা সংগঠনের কিছু পূর্বে খ তার দখলে টাকা নিয়ে মেলায় গিয়েছিল এবং সে উক্ত টাকা একজন তৃতীয় ব্যক্তিকে দেখিয়েছিল। দেখছেন, দস্যুতা মানে হলো ছিনতাই। দস্যুতা কি, ছিনতাই। তাহলে ছিনতাইয়ের আগে সে যে টাকা পয়সা নিছিল এটা আবার আরেকজনকে কি দেখাইছিল, এবং তারপরেই দস্যুতা সংগঠিত হয়েছে। তাহলে এই যে সে আর একজনকে দেখাইছে, এটা প্রাসঙ্গিক সাক্ষ্যের কত ধারায়, 7 ধারায়। সেলফ প্র্যাকটিস দেখেন, যে সকল ঘটনা বা বিষয় একই কাজের অংশ সেগুলো ড্যাশ নামে পরিচিত। কি ব্যাপার, সংগঠিত ব্যাপার নামে পরিচিত। 5 নাম্বার দেখেন, 5, সংগঠিত ব্যাপার বা রেজগেস্টি নীতিটি নিম্নলিখিত কোন নিয়মের ব্যতিক্রম। সোনা সাক্ষ্য বা হিয়ারসে এভিডেন্স। 6 নাম্বার বিবিআই, 6-7 বিবিআই, বিশেষ করে 6 নাম্বারটা দেখেন, একই কার্যের অংশ হিসেবে বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়সমূহ সাক্ষ্য আইনের 6 ধারায় প্রাসঙ্গিক হবে যদি সেগুলো একই সময় বা স্থানে, বিভিন্ন সময় বা স্থানীয় সংগঠিত হোক না কেন। এক সময় যে হতে হবে এমন কোনো কথা নাই, বিভিন্ন সময়েও হতে পারে। এখন যদি বলেন স্যার বিভিন্ন সময় কেমনে হয়, আপনার মূল পরিকল্পনা হলো সরকার উৎখাত করা। কারণ সরকার উৎখাত তো আর একদিনে হয় না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি পরিকল্পনা করছেন না, এবং সরকার উৎখাত করতে গিয়ে আপনি ধরা পড়ছেন, মানে উৎখাত করতে ব্যর্থ হয়েছেন, পারেন নাই। তাইলে আপনার বিচারের ক্ষেত্রে মূল বিচার হচ্ছে যে সরকার উৎখাত করতে চাইছেন কিনা। ধরেন রাষ্ট্রদ্রোহিতার মামলা দিছে, কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে মিছিল মিটিং করছেন, বিভিন্ন জায়গাতে পরিকল্পনা করছেন, ওই মামলার বিচারের ক্ষেত্রে এই বিষয়গুলোও কি প্রাসঙ্গিক। কিন্তু সকল মিছিল মিটিং কি এক জায়গায় হয়েছিল, না, এক সময় হয়েছিল না। তাহলে এইগুলা রেস গেস্টের ক্ষেত্রে এই কার্যগুলো এক জায়গায় হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, এক সময় হতে পারে, বিভিন্ন সময়ও হতে পারে। এখন আপনি যে আইনজীবী হিসেবে আদালতে বলতেছেন যে ওনার অমুক সময় এই কথা বলতেছে, এখন অপরপক্ষের আইনজীবী যদি বলে যে অমুক সময় এই কথা বলছে, এটা তো বলা যাবে না, এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, তখন আপনার বলতে হবে যে কেন হবে না, এটা তো প্রিন্সিপাল অফ রেস গেস্টির আন্ডারে পরে, অবশ্যই প্রাসঙ্গিক হবে। আচ্ছা, 7 নাম্বার দেখেন, একটি সশস্ত্র অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য এ অভিযুক্ত। এ গোল্ডেন, মানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য কার বিরুদ্ধে মামলা হয়েছে, এ। উক্ত অভ্যুত্থানের সময় এক্স নামক স্থানে জনগণের সম্পত্তি বিনষ্ট করা হয়। মানে অভ্যুত্থান হয়েছে এক জায়গা, বাট ওই সময় ঢাকা শহরের ধরেন অভ্যুত্থান হয়েছে এক জায়গা, বাট ঢাকা শহরের ধরেন পুরান ঢাকায় জনগণের সম্পত্তি কি করছে, বিনষ্ট করছে। অয় নামক স্থানে নিরাপত্তা রক্ষীদের এবং অন্যান্য সেনাবাহিনীকে আক্রমণ করা হয়। অয় নামক স্থান ধরেন বঙ্গভবনে বা ক্যান্টনমেন্টের এক জায়গায় নিরাপত্তা রক্ষীদের বা সেনাবাহিনীর কি করা হয়, আক্রমণ করা হয়। তাহলে ঘটনা ঘটছে এক জায়গায়, বাট এক জায়গায় জনগণের সম্পত্তি বিনষ্ট করছে, আর এক জায়গায় সেনাবাহিনীর কি করছে, আক্রমণ করছে। এবং জেড নামক স্থানে সংশোধনাগার ভেঙে অনেক বন্দীদের মুক্ত করার চেষ্টা করা হয়, এবং কাশিমপুর কারাগার ভেঙে অনেক বন্দীদের কি। তাহলে এই সকল ঘটনা কি এক সময় ঘটছে, এক জায়গায় ঘটছে না। এ শুধুমাত্র এক্স স্থানে উপস্থিত ছিল, এ ছিল কয় জায়গায়, এক জায়গায়।
কিন্তু ওয়াই ও জেড নামক স্থানে উপস্থিত ছিল না। বলেন তো এর বিচারের ক্ষেত্রে ওই বাকি দুই জায়গায় যে ঘটনা ঘটছে এটা প্রাসঙ্গিক কিনা? অবশ্যই প্রাসঙ্গিক। এই যে দেখেন লাস্টেরটা, এক্স ওয়াই এবং জেড নামক স্থানে সংঘটিত ঘটনা প্রাসঙ্গিক হবে যদিও এ সকল স্থানে উপস্থিত ছিল না। 8 নাম্বার প্রশ্নটা বিবিআই দেখেন, সাক্ষ্য আইনের অধীন ড্যাশ নীতিটি প্রযোজ্য হয় কখন? শুধুমাত্র কি মামলায়? ফৌজদারি মামলায়। 9 নাম্বার দেখেন, যে সকল ঘটনা বিচার্য ঘটনা উপলক্ষ কারণ বা পরিণাম সেগুলো কত? 7 ধারা। 10 নাম্বার দেখেন, প্রশ্ন হলো ককে বিষ প্রয়োগ করে হত্যা করেছে কিনা। বিষ ক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পূর্বে ক্ষয়ের স্বাস্থ্যের অবস্থা এবং ক্ষয়ের অভ্যাস যা কয়ের জানা ছিল এবং যার ফলে বিষ প্রয়োগের অবস্থা সৃষ্টি হয়েছিল, এইগুলো প্রাসঙ্গিক ঘটনা। কত ধারায়? 7 ধারায়। ওই যে উপলক্ষ কারণ পরিণাম। 11 ইম্পর্টেন্ট। আমরা 8 ধারাটা পড়ি দেখেন, অভিপ্রায় গোল দিবেন, প্রস্তুতি গোল দিবেন, পূর্ববর্তী এবং পরবর্তী কার্য গোল দিবেন। অভিপ্রায় ইংরেজি মোটিভ, প্রস্তুতির ইংরেজি কি? প্রিপারেশন, পূর্ববর্তী এবং পরবর্তী কাজের ইংরেজি কি? প্রিভিয়াস এন্ড সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। শুনেন, হত্যা মামলার আসামির ক্ষেত্রে আদালত বা রাষ্ট্রপক্ষ প্রমাণ করছে যে এই যে আসামি যে হত্যাকাণ্ডটা করেছে এটা সে পূর্ব পরিকল্পনা অনুসারে করেছে, মানে তার অভিপ্রায় আগে থেকে ছিল বা তার পূর্ব শত্রুতা ছিল। এটা হলো অভিপ্রায়। প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। প্রস্তুতি, যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে ওই আসামিকে 2 দিন আগে এই ছুরি বাজার থেকে, কামারের দোকান থেকে কিনতে দেখা গেছে। তাহলে এই যে সে কিনছে এটা প্রাসঙ্গিক। কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। প্রস্তুতি। বুঝছেন? পূর্ববর্তী এবং পরবর্তী কার্য, মূল ঘটনা ঘটানোর আগে আরাফ খান ধনী ছিল না, কিন্তু যখন তার বিরুদ্ধে মামলার আসামি হয়েছে আরাফ খান কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে, এখন থাকে দুবাইতে। মানে আগে ছিল গরিব, পরে হয়েছে কি? ধনী। এটাও প্রাসঙ্গিক। কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। যে পূর্ববর্তী আর পরবর্তী কার্য। আর একটাও প্রাসঙ্গিক, ওই যে ঘটনা ঘটার পর থেকে সে পলাতক, ঘটনা ঘটার পর থেকে পলাতক, তাহলে এটা হচ্ছে পরবর্তী কার্য। এগুলো প্রাসঙ্গিক। বুঝছেন? তাহলে অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী ও পরবর্তী কার্য এগুলো প্রাসঙ্গিক। কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। এখন আপনারা অনেক সময় অনেক উদাহরণ আপনার পক্ষে যাবে, অনেক সময় আপনার কি বিপক্ষে যাবে। ধরেন যারা মেডিকেলে পড়ে তারা ওই ডাক্তার সাহেবরা সরাসরি লাশ নিয়ে আসে না ভাই, তার সামনে তো বডি আছে, বডি কেটে কেটে দেখায় যে এর এই রোগ হয়েছিল, এর এই রোগ হয়েছিল, এর ট্রিটমেন্ট এই। তো আইনটা কিন্তু তাই। আইন মানে হচ্ছে যে আমার চলমান বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে, আমি যেটা পড়াইতে যাচ্ছি ওটার সাথে যদি সামঞ্জস্য হয় তাহলে উদাহরণ দিয়ে আপনাকে ওই জিনিসটা কি বোঝাইতে হবে। চুরি হলে চুরির সাথে, ডাকাতি হলে ডাকাতের সাথে, ধর্ষণ হইলে ধর্ষণের সাথে, অভ্যুত্থান হইলে অভ্যুত্থানের সাথে, নাহলে কিন্তু আপনি বুঝবেন না যে এটার সাথে কি সম্পৃক্ততা আছে কিনা। নাহলে খুবই বোরিং হয়ে যাবে, যে এটা বোঝা যাবে না। আরাফ খানকে চিনেন? জি। দেখেন, আচ্ছা, নাইম এলাকার লোক মানে কি বুঝাইতেছেন আপনি? দেখেন, যে কোনো বিষয় যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের জন্য অভিপ্রায় বা প্রস্তুতি দেখায়। আচ্ছা, তাইলে আমরা এটা পড়বো না, জাস্ট নিচে দেখেন। সুতরাং সাক্ষ্য আইনের 8 ধারায় গোল দেন 3টি বিষয়কে প্রাসঙ্গিক করা হয়েছে। কয়টা পাইছেন? ওই যে অভিপ্রায়ের ইংরেজি কি? মোটিভ, প্রস্তুতি হচ্ছে প্রিপারেশন, পূর্ববর্তী বা পরবর্তী কার্য প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। এটা কত? দেখেন, যেমন দেখেন আমরা এখানে একটা উদাহরণ পড়ি। হত্যার পূর্বে মামলার পক্ষগণের মধ্যে আন্ডারলাইন করবেন পূর্ব শত্রুতা ছিল। এমন পূর্ব শত্রুতা অপরাধ সংগঠনের অভিপ্রায় প্রমাণে প্রাসঙ্গিক হবে নাকি ভাই? খুন করার উদ্দেশ্যে ছুরি ক্রয় করা, বিষ প্রয়োগ করে হত্যার জন্য বিষ ক্রয় করা ইত্যাদি প্রস্তুতি হিসেবে গণ্য হবে। ডাকাতি করার জন্য 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ প্রস্তুতি হিসেবে গণ্য হবে, প্রাসঙ্গিক হবে। বা জীবনধারায় পরিবর্তন, যেমন অপরাধ সংগঠনের পূর্বে অভিযুক্ত গরিব ছিল, কিন্তু অপরাধ সংগঠনের পর সে ধনাঢ্য জীবনযাপন করে। অপহরণ, দস্যুতা, খুনের মামলায় অভিযুক্ত তার পরিচয় গোপন করেছিল এবং দেশ ত্যাগ করার চেষ্টা করেছিল এবং এমন কোন সাক্ষ্য সৃষ্টি করেছিল যা প্রমাণ করে সে অন্যত্র ছিল, বা সাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দিতে প্রবৃত্ত করে
ইত্যাদি অভিযুক্ত ব্যক্তির অপরাধ সংগঠন পরবর্তী আচরণ হিসেবে সাক্ষ্যে কি হবে? গ্রহণযোগ্য হবে। আইনজীবী হিসেবে আপনাকে দেখাইতে হবে যে ইওনার আসামিরে দেখতে মর্জি হয়, তার বিরুদ্ধে যখন মামলা হয়েছে তারপর থেকে সে পলাতক। সে যদি এতই নির্দোষ হতো তাহলে তার পলাতক থাকতো না। অথবা অপরাধ সংগঠনের আগে সে ছিল গরিব, এখন হয়ে গেছে কি বড়লোক। উদাহরণ দেখেন, বি কে খুনের জন্য এ এর বিচার হচ্ছে। এ সি কে খুন করেছে, বি জানতো যে এ সি কে খুন করেছে। বি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করে দিবে এই হুমকি দিয়ে দেখিয়ে বি এর নিকট হতে টাকা আদায়ের চেষ্টা করে। এর নিকট হতে বি কর্তৃক টাকা আদায়ের এই চেষ্টা বি কে খুনের জন্য এর প্রাসঙ্গিক হবে। বুঝেন নাই কিছু? আমরা বাংলা সিনেমায় যাই, দেখেন বাংলা সিনেমায় ধরেন একজন লোক হত্যা করছে, ডিপজল হত্যা করছে। এখন ডিপজলের ওই হত্যার ভিডিও আবার আমাদের ইসমাইলের কাছে আছে। ইসমাইল আবার ডিপজল দিয়ে বলছে যে আমার 50 লাখ টাকা যদি না দেন তাহলে কিন্তু এই হত্যার ভিডিও আমি পুলিশের কাছে দিয়ে দেবো। তো ইসমাইল আবার ডাকছে যে তোমার 50 লাখ না 1 কোটি দেবো, তুমি আসো অমুক জায়গা আসো। অমুক জায়গায় এসে ইসমাইলেও মারছে যে টাকা তোরে দিচ্ছি আই। তাহলে এই যে যে উপলক্ষ মানে এই যে আপনার যে ঘটনাটা তৈরি হলো এটা প্রাসঙ্গিক কত ধারায়? 8 ধারায়। বিগত বছরের প্রশ্ন দেখেন, একবারই প্রশ্ন এসেছে 2022 সালে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 ড্যাশ ধারায় অপরাধ সংগঠনের গোল দেন উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে বোঝানো হচ্ছে যে এখানে ওই যে আপনার অভিপ্রায় আর কি। কত ধারায় প্রাসঙ্গিক? 8 ধারায়। মোটিভ, যেটা মোটিভ। সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার দেখেন, অপরাধ সংগঠনের পর আসামির পলায়ন, অ্যাবসকন্ডিং অফ দ্য অ্যাকিউজড। অ্যাবসকন্ডিং মানে হলো পলায়ন করা। কত ধারায় প্রাসঙ্গিক? 8 ধারা। 4 নাম্বারটা দেখেন, বি কে বিষ প্রয়োগের জন্য এর বিচার হচ্ছে। বি এর মৃত্যুর পূর্বে বি কে বিষ প্রয়োগ করা হয়েছিল, এ সেই অনুরূপ বিষ সংগ্রহ করেছিল। প্রস্তুতি কত ধারায় প্রাসঙ্গিক? 8 ধারা। পাঁচ নাম্বার দেখেন, কয়েকটি অপরাধে অভিযুক্ত কথিত অপরাধ সংগঠনের পর নিম্নলিখিত কোন ঘটনাটি প্রাসঙ্গিক? ক আত্মগোপন করেছিল, ক অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তি দখলে রেখেছিল, ক অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তি লাভ দখলে রেখেছিল। উপরের কি বলেন? সবগুলো। তাহলে আমরা রেস গেস্টি নীতি পেলাম কত ধারায়? 6 ধারায়। আর এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে 7, 8, 9 আর কত? 14। এরপর তার 7 আছে হলো উপলক্ষ, কারণ, পরিণাম। আর 8 হচ্ছে কি? অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী আর পরবর্তী কাজ। কোন প্রশ্ন আছে? যতটুকু পড়লাম অনলাইন অফলাইনে। আপনাদের দায়িত্ব হচ্ছে কি, আপাতত যারা নতুন আসছেন বা যারা পড়ালেখার কুল কিনারা পাচ্ছেন না, আপাতত দায়িত্ব হচ্ছে আমরা প্রতিদিন যতটুকু পড়ি এতটুকু পড়া। আর এখানে যত কষ্ট হোক, যত ব্যস্ততা থাক, চেষ্টা করবেন এখানে আসার। কারণ আপনি বাসায় বসে একা একা 2-3 ঘন্টা পরে যা বুঝবেন, এই জায়গা কথা শুনলে ততটুকু কাজ হবে। বুঝছেন? আশা করি একটু মনে থাকবে যে রেস গেস্টি কি 6 ধারায়, শুধুমাত্র কি মামলায়? ফৌজদারি মামলায়। তাহলে গতদিন আগামী দিন যদি পরীক্ষা নেই, তাহলে আপনি বাসায় গিয়ে না পড়লেও পরীক্ষার প্রশ্ন দেখলে মনে উঠবে যে রেস গেস্টি হলো কোন ইসে, ফৌজদারিতে। আচ্ছা, আজকে আমরা একটু কম পড়বো, আজকে একটু কাজ আছে, আজকে এই পর্যন্তই থাক। আজকে পরীক্ষাটাও হবে না। আপনাদের নেক্সট পড়া সোমবার বিকেল 5টায়। সোমবার বিকেল 5টায়, যেখানে দ্বিতীয় এবং তৃতীয় লেকচারের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুঝতে পারছেন? যারা আমাদের এখানে আসছেন, ভর্তি হন নাই বা বকেয়া আছে, চেষ্টা করেন দ্রুত পরিশোধের। আর ফর্ম পূরণ না করলেও ফর্ম পূরণ করে ফেলেন। ফর্ম পূরণ যদি একা একা পারেন তো করেন, নাইলে আমার সহায়তা নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। যার প্রশ্ন আছে আমাকে হোয়াটসঅ্যাপে করেন, আজকে আমি একটু ব্যস্ত আছি।